সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ পর্ব 24 নিয়ে। তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 160। আজকে আলোচনার যে বিষয়বস্তু তা হলো বীজগণিতীয় রাশির যোগ। বীজগণিতীয় রাশির যোগ। তো বীজগণিতীয় রাশি যোগ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এডিশন অফ অলজেব্রাইক এক্সপ্রেশনস। তো আজকে আমরা বীজগণিতীয় রাশির যোগ সংক্রান্ত আলোচনা করব এবং যোগ কয় পদ্ধতিতে করা যায় তা নিয়ে আলোচনা করব। আমরা জেনেছি দোকান থেকে সামিরা 5টি কলম ও 3টি খাতা এবং অনন্যা 4টি কলম ও 2টি পেন্সিল ক্রয় করেছে। যদি প্রশ্ন করা হয় তারা দুজনে মোট কয়টি জিনিস ক্রয় করেছে, তোমরা সবাই হয়তো বলবে 9টি কলম, 3টি খাতা ও 2টি পেন্সিল ক্রয় করেছে। একবার ভেবে দেখো তো, তোমরা কিন্তু দুজনের কেনা কলমগুলোই শুধু যোগ করে 9টি বলেছ, বাকি 2টি জিনিস আলাদা আলাদা বলেছ। অর্থাৎ একই রকম বা সদৃশ জিনিসগুলোর সংখ্যা যোগ করা যায় আর বিসদৃশ জিনিসগুলো আলাদাভাবে যোগ হয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে জিনিসটি পড়ার পর আমরা বুঝতে পারলাম তা হচ্ছে যে সদৃশ এবং বিসদৃশ জিনিসটা সম্পর্কে আমরা সবাই জানি যে সদৃশ মানে হচ্ছে একই এবং বিসদৃশ বলতে বোঝায় আলাদা। অর্থাৎ একই জাতীয় জিনিস যতগুলোই হোক না কেন সেগুলোকে যোগ করা যাবে, কিন্তু আলাদা আলাদা হলে মনে করো কলম এবং খাতা, এটা কিন্তু আলাদা দুইটি বস্তু, আলাদা দুইটি জিনিস। এক খাতা হচ্ছে একটা জিনিস, কলম হচ্ছে একটা জিনিস। তো কলমের সাথে খাতা কিন্তু যোগ করা যাচ্ছে না। তো মনে করো যে তোমাদের যে পাঠ্য বইয়ে দেওয়া ছিল যে সামিরা 5টি কলম এবং অনন্যা 4টি কলম, তো এখানে কিন্তু কলম সংখ্যা কিন্তু একই বা কলমের মধ্যে কিন্তু মিল আছে। তখন কিন্তু আমরা 5টি কলমের সাথে 4টি কলম কিন্তু যোগ করতে পারবো, যে 5টি কলম এবং 4টি কলম মোট 9টি কলম। আবার দেখো 3টি খাতা 2টি পেন্সিল, এখানে কিন্তু খাতা আলাদা জিনিস, পেন্সিল আলাদা জিনিস, এটা কিন্তু যোগ করা যাচ্ছে না। তখন কিন্তু আমরা এর সংখ্যাগুলোকে আলাদাভাবে বলে থাকি। অর্থাৎ আমরা এতটুকু পরে বুঝতে পারলাম এটার যে মূল কথাটা সেটা হচ্ছে যে একই জিনিস হলে সেটা হবে সদৃশ এবং আলাদা জিনিস হলে সেটা হবে বিসদৃশ। এবার চলো 2 বা ততোধিক বীজগণিতীয় রাশি কিভাবে যোগ করতে হয় তা জেনে নেই। আর এজন্য প্রয়োজন হবে চিহ্নযুক্ত সংখ্যা যোগ করতে পারা। আমরা অবশ্য পূর্বের অধ্যায়ে চিহ্নযুক্ত সংখ্যা যোগ করা শিখেছি। অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে +3 - 2, তো এটা কিন্তু হচ্ছে চিহ্নযুক্ত, তাই না? চিহ্নযুক্ত। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি যে +3টা থেকে যদি -2টাকে আমরা বাদ দেই, তাহলে কিন্তু আমার প্লাস কয়টা থাকতেছে? প্লাস থাকতেছে একটা, প্লাস থাকতেছে একটা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। যেমন 5 + 3 = 8, 5 প্লাস ব্র্যাকেটে -3 = 2। তো এটা আসলে কিভাবে হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো যে 5 প্লাস ব্র্যাকেটে -2 = 5 প্লাসে মাইনাসে -2। তো এখন যদি আমরা 5 থেকে 2 বিয়োগ করি তাহলে হচ্ছে কিন্তু 3। তো এইরকম কিন্তু আমরা চিহ্নযুক্ত সংখ্যা যোগ করা এর পূর্বের অধ্যায়ে শিখেছি, ঠিক কিনা? এখানে খেয়াল করো যে -5 + 3 = কিন্তু -2। আবার দেখো -5 প্লাস -3 = কিন্তু -8। তো এই সমাধানটা কিভাবে হলো? দেখো যে -5 প্লাস ব্র্যাকেটে -3 = -5 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -3, তাহলে এখানে মাইনাস হচ্ছে 5টা, মাইনাস হচ্ছে 3টা। তাহলে একই জাতীয় চিহ্নযুক্ত রাশি কিন্তু একত্র করা যায়। অর্থাৎ -5 এর সাথে যদি -3 আমরা যোগ করি তাহলে হচ্ছে -8। তাহলে কত হচ্ছে? -8। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব, আবার বীজগণিতীয় রাশির সহগ সদৃশ পদ ও বিসদৃশ পদ নিয়েও আলোচনা হয়েছে। এর পূর্বে কিন্তু আমি এগুলো নিয়ে বিস্তারিত তোমাদের আলোচনা দিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো করে ভালো মতো বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন 2 বা ততোধিক বীজগণিতীয় রাশি যোগ করতে হলে প্রথমে সদৃশ পদের সহগগুলো চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে যোগ করতে হয়। এরপর প্রাপ্ত সংখ্যা বা সহগের ডান পাশে প্রতীকগুলো বসাতে হয়। প্রশ্ন হলো বিসদৃশ পদ বা পদগুলোর কি হবে? পদগুলোর কি হবে? তো বিসদৃশ পদগুলোর কি হবে সেগুলোকে আমরা আলাদাভাবে লিখব। সাপোজ মনে করো আমি লিখলাম যে 3x + 2। এখন আর একটা বীজগণিতীয় রাশি হচ্ছে
যে বীজগণিতীয় রাশি হচ্ছে যে 5x, তাহলে এই যে x এর নিচে x এটা কিন্তু হচ্ছে সদৃশ পদ। এখন যদি আমার 5x প্লাস জেড থাকে, তো রাশিটা যদি এমন হইতো যে 5x প্লাস জেড, তাহলে এটা কিন্তু সাজানোর বেলায় আমরা x এর নিচে x লিখতে পারবো, কিন্তু 2 এর নিচে কিন্তু জেড লিখতে পারতেছি না। কেন? যেহেতু জেড এবং 2 হচ্ছে বিসদৃশ, এই জন্য আমরা পাশেই লিখব জেড। তখন এটা আমরা কিভাবে যোগ করব, যে 3x এবং 5x মিলে হচ্ছে 8x। এরপরে আমরা জেডটাকে, চলকটাকে আগে নিয়ে আসবো জেড, তারপরে আমরা লিখব প্লাস 2। তো এইভাবে তখন কিন্তু আমরা যোগ করব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে বলছে বিসদৃশ পদ বা পদগুলো তাদের চিহ্ন সহ যোগফলে বসাতে হবে। বিসদৃশ পদ বা পদগুলো তাদের চিহ্ন সহ যোগফলে বসাতে হবে, তাহলেই 2 বা ততোধিক বীজগণিতীয় রাশি যোগফল পেয়ে যাব। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও একটু বোঝার চেষ্টা করি। মনে করো 7x এবং 9x দুইটি পদ। বুঝতেই পারছো পদ দুইটি সদৃশ পদ। কেন? কারণ এখানে যেগুলো সদৃশ পদ সেগুলোর কিন্তু পার্থক্য একমাত্র সাংখ্যিক সহগে, এবং উৎপাদকগুলো কিন্তু একই হতে হবে। যেমন এখানেও x আছে, এখানেও x আছে কি না? তো এই কারণে কিন্তু এটাকে আমরা সদৃশ পদ বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো সুতরাং পদ দুইটির যোগফল, তাহলে পদ দুইটির যোগফল আমরা কিভাবে করব? 7x প্লাস 9x, তাহলে এখানে 7 এবং 9 কিন্তু হচ্ছে সহগ। তো আমরা যদি সহগগুলোকে আলাদা করি, অর্থাৎ এখানেও দেখো যে x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, এখানেও x আছে কি না? তো এখন যদি আমরা xটাকে কমন নেই, তাহলে xটাকে যদি কমন নেই, তাহলে 7 প্লাস 9 পাচ্ছি কি না? তাহলে ইজ ইকুয়াল x 7 এবং 9 মিলে কিন্তু হচ্ছে কত? 7 এবং 9 মিলে হচ্ছে 16। তো এখন এটাকে যদি আমরা সহগ আকারে লিখি, তাহলে সহগ হবে চলকের সামনে এবং চলক হবে পরে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা কিন্তু আমরা এভাবেও করতে পারি। এটা হচ্ছে কমন নিয়ে, কিন্তু আমরা এই অংশটা কিন্তু এভাবেও যোগ করতে পারি, অর্থাৎ 7x প্লাস 9x। এটা কিন্তু হচ্ছে সদৃশ পদ, এই কারণে আমরা 9টা x এর সাথে 7টা x কিন্তু একত্র করতে পারি। অর্থাৎ 7x এর সাথে যদি আমরা 9x যোগ করি, তাহলে আমরা পাবো 16x। তাহলেও কিন্তু একবারে অ্যান্সারটা লেখা যাবে কি না? তবে বইয়ে যেভাবে দেওয়া আছে এভাবেও করা যাবে, এবং আমি তোমাদের যে এভাবে দেখালাম এভাবেও কিন্তু করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি উদাহরণ দেওয়া যাক। মনে করো 2xy, -3xy, 6xy এবং 11z চারটি পদ। এখানে কয়টি পদের কথা বলা হয়েছে? এখানে 4টি পদের কথা বলা হয়েছে। তো এখানে সবগুলো পদই কি সদৃশ পদ? না, এখানে সদৃশ পদ হচ্ছে দেখো 2xy, -3xy এবং 6xy। এই 3টা পদ কিন্তু হচ্ছে সদৃশ পদ, এবং 11z হচ্ছে বিসদৃশ পদ, কারণ এই পদগুলোর সাথে কিন্তু এই পদটার কোনো মিল নাই। ভেবে দেখো তো, তাহলে পদগুলোর যোগফল হবে, এটাকে আমরা পাশাপাশি যোগ বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা পাশাপাশি যোগ বলতে পারি, যে 2xy পদের সাথে -3xy প্লাস 6xy প্লাস 11z, এটাকে আমরা যোগ করেছি। তবে যোগটা কিন্তু এভাবেও করা যেত আমার মনে হয়, 2xy প্লাস, যেহেতু 3xy এর সামনে মাইনাস আছে, সেহেতু আমরা সেটাকে ব্র্যাকেটে লিখতে পারবো, -3xy ব্র্যাকেট প্লাস, এরপর হচ্ছে 6xy প্লাস 11z। তো এটাকে যদি এখন আমরা যোগ করি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথমে এই ব্র্যাকেটটাকে তুলে দেব। তো 2xy প্লাসে মাইনাসে -3xy প্লাস 6xy প্লাস 11z, যে লাইনটা এখান থেকে তোমাদের শুরু করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা যদি এই 3টা পদের মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রথম লাইনের
তিনটা পদের মধ্যে খেয়াল করি তাহলে দেখা যাবে যে সেখানে এক্স ওয়াই কিন্তু কমন আছে। তো এক্স ওয়াই যদি আমরা কমন নেই তাহলে 2 - 3 + 6 পাবো, এবং যেহেতু 11z আলাদা সেহেতু আমরা প্লাস 11zই রাখবো। তো এখন এখানে হচ্ছে +2 আর প্লাস হচ্ছে 6, তাহলে 2 এর সাথে 6 যদি যোগ করি তাহলে হচ্ছে 8, 8 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 5xy + 11z। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বলা হচ্ছে যে এখন 2 বা ততোধিক বীজগণিতীয় রাশির যোগফল কিভাবে নির্ণয় করা হয় সেটা নিয়ে আলোচনা করব। মনে করো 20ab + 15b + 12a এবং 4ab - 11b - 14a দুইটি বীজগণিতীয় রাশি দুইটির যোগফল নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাশি দুটির যোগফল কিন্তু দুই নিয়মে করতে পারবো। এখানে আমাদের প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতিতে করানো হয়েছে। তো প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে পাশাপাশি যোগ, এবং দ্বিতীয় যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে উপরে নিচে যোগ। তো আমরা দুইভাবেই শিখব এবং অ্যান্সার কিন্তু দুটোরই একই হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে রাশিটি সেটা হচ্ছে 20ab + 15b + 12a। আমরা প্রথম রাশিটাকে ব্র্যাকেটে নিব, প্লাস 4ab - 11b - 14a, এটাকেও আমরা ব্র্যাকেটে নিব। এখন আমরা কি করব, ব্র্যাকেটটাকে তুলে দেব। তো 20ab + 4ab, তো এই লাইনটা আমি তোমাদের একটু অন্যভাবে বোঝাতে চাই। যদি এই লাইনটা তোমাদের একটু বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু এইভাবেও নিতে পারো, যে দেখো এখানে 20ab + 15b + 12a + 4ab - 11b - 14a। তো এটাকে যদি আমরা এইভাবে নেই যে প্রথমে আমরা ব্র্যাকেটটাকে তুলে দেব, যে 20ab + 15b + 12a। তো প্লাসে মাইনাসে আমরা জানি যে বন্ধনীর পূর্বে যদি প্লাস থাকে তাহলে বন্ধনীর ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তো প্লাসে প্লাসে প্লাস 4ab, প্লাসে মাইনাসে মাইনাস 11b, প্লাসে মাইনাসে মাইনাস 14a। তো এখন আমরা কি করব, এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে যে আমরা ab-গুলোকে আলাদা করব, b-গুলোকে আলাদা করব, a-গুলোকে আলাদা করব। তো প্রথমে আমরা যদি ab-কে আলাদা করি, দেখো 20ab + 4ab + 15b - 11b, এরপরে লিখব আমরা এগুলোকে একপাশে করব, যে +12a - 14a। তো এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হচ্ছে কিনা। তো এখানে দেখো যে 20ab-র সাথে যদি আমরা 4ab যোগ করি তাহলে কিন্তু পাচ্ছি 24ab, পাচ্ছি কিনা। এরপরে দেখো 15b-র সাথে আমরা যদি -11b-কে বাদ দেই তাহলে কিন্তু 15 থেকে 11 বাদ দিলে আমরা পাচ্ছি +4b পাচ্ছি। এরপরে দেখো এখানে হচ্ছে +12টাe, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে +12টাe এবং মাইনাস হচ্ছে 14টাe। তাহলে মাইনাস সংখ্যা বেশি, প্লাস সংখ্যা কম। তাহলে -14টা থেকে আমরা যদি 12টাe-কে বাদ দেই তাহলে আমরা পাচ্ছি -2a। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের নির্ণেয় যোগফল। তোমরা কিন্তু চাইলে এভাবেও করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দ্বিতীয় যে পদ্ধতিটি, দ্বিতীয় যে পদ্ধতিটি তোমরা খেয়াল করতে পারতেছো সেটা হচ্ছে যে উপরে নিচে সদৃশ পদগুলোকে আমরা সাজিয়ে যোগ করতে পারি কিনা। তো সদৃশ পদগুলো তাদের বলতে নিজ নিজ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই। এখানে ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ, বলতে নিজ নিজ। 20ab + 15b + 12a এর নিচে আমরা 4ab - 11b - 14a, অর্থাৎ ab-র নিচে ab, b-র নিচে b, এর নিচে a, এটাকে বলে সদৃশ পদ। এই সদৃশ পদগুলোকে আমরা উপরে নিচে সাজিয়ে নিয়ে এখন আমরা যোগ করব, তাহলে আমাদের যোগ করতে কি হবে, সুবিধা হবে। তো উপরে হচ্ছে 20ab, নিচে হচ্ছে 4ab, তাহলে 20ab-র সাথে যদি 4ab আমরা যোগ করি তাহলে 24ab পাচ্ছি। আবার দেখো উপরে হচ্ছে প্লাস 15টা, নিচে হচ্ছে -11টা b, তাহলে 15টা প্লাস b থেকে 11টা মাইনাস b যদি আমরা বাদ দিই তাহলে আরও থাকতেছে +4b। আবার উপরে দেখো যে +12টাe, নিচে হচ্ছে -14টাe, তাহলে উপরে
প্লাস হচ্ছে 12টা, নিচে হচ্ছে মাইনাস 14টা। তাহলে মাইনাস সংখ্যা যেহেতু বেশি, তাহলে বেশি থেকে কমটা বাদ দিলে যে চিহ্ন থাকবে সেটাই সামনে দিতে হবে, যে -2a। তো এটাই হচ্ছে আমাদের নির্ণীয় যোগফল। এখানেও যে যোগফলটা আসলো, এখানেও কিন্তু ঠিক সেই যোগফলটাই আসলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের যোগ বিষয়ে তোমরা আলোচনাটি ভালো মতো বুঝতে পেরেছো, এবং এখানে দুটি পদ্ধতির মধ্যে আমার কাছে মনে হয়েছে দ্বিতীয় পদ্ধতি সবথেকে সহজ এবং অল্প সময়ে তোমরা এটা সমাধান করতে পারবে। প্রথম পদ্ধতিটিও সহজ, আমি যেভাবে দেখালাম তোমরা চাইলে সেটা ট্রাই করতে পারো। আশা করি তোমরা বুঝে যাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে জোড়ায় কাজ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।